রায়ের কাঠি জমিদার বাড়ি পিরোজপুর জেলার অন্যতম একটি ঐতিহাসিক স্থাপনা। জেলা সদর থেকে মাত্র ৩ কিলোমিটার উত্তরে অবস্থিত রায়ের কাঠি জমিদার বাড়িটি প্রায় ৩৫০ বছরের পুরনো। এখানে স্থান পেয়েছে রাজভবন, অতিথিশালা, নহবতখানা, নাট্যশালা এবং মন্দির। এই জমিদার বাড়িতে ছোট বড় প্রায় ২০০ অট্টালিকা ছিল একসময়, যার মধ্যে ৪০ থেকে ৫০টি বিশাল আকৃতির অট্টালিকা শুধুমাত্র রাজবাড়ির শোভা বর্ধনের জন্য তৈরি করা হয়েছিল। ১৬৫৮ সালে রায়ের কাঠি জমিদার বাড়িতে কালী মন্দির নির্মাণ করা হয়, যেখানে প্রায় ২৫ মণ ওজনের একটি শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে। এই শিবলিঙ্গকে উপমহাদেশের সর্ববৃহৎ শিবলিঙ্গ মনে করা হয়। বর্তমানে রায়ের কাঠি জমিদার বাড়িতে ৭টি ভবন, প্রাচীন ভবন, কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমার এই প্রতিবেদনে রায়ের কাঠি জমিদার বাড়ির ঐতিহাসিক কিছু তথ্য এবং এখানে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি খাবেন, সব কিছু সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। রায়ের কাঠি জমিদার বাড়ির ইতিহাস। সম্রাট আকবরের রাজত্বকালে যুবরাজ সেলিম বিদ্রোহ ঘোষণা করে বাংলায় এসে ঝালকাঠি, বাগেরহাট ও পিরোজপুর জেলার কিছু অংশ নিয়ে একটি পরগনা সৃষ্টি করা পরগনার নাম রাখেন সেলিমাবাদ। ১৬১৮ সালে মদন মোহন সেলিমাবাদ পরগনার রাজস্ব আদায়ের জন্য নিযুক্ত হন। ১৬২৮ সালে মদন মোহন সেলিমাবাদ পরগনার কিছু জমি তার ছেলে শ্রীনাথের নামে কিনে দেন। পরবর্তীতে মোগল সম্রাট শ্রীনাথ রায়কে রাজা উপাধিতে ভূষিত করেন। ১৭৫৮ সালে রাজা শ্রীনাথ রায়ের ছেলে রুদ্রনারায়ণ রায় চৌধুরী বর্তমান পিরোজপুরের কাছে বন জঙ্গল পরিষ্কার করে রাজা বাড়ি এবং মন্দির নির্মাণ করেন। বন জঙ্গল কেটে পরিষ্কার করে নতুন রাজ্য প্রতিষ্ঠা করা হয় এই অঞ্চলটিকে, আর এই অঞ্চলটিকে নাম দেন রায়ের কাঠি নামে। তখন থেকে এই অঞ্চলটিকে রায়ের কাঠি জমিদার বাড়ি হিসেবে সবার কাছে পরিচিত হয়। কিভাবে যাবেন? দেশের যে কোনো প্রান্ত থেকে পিরোজপুর জেলার সদরে এসে রিক্সা বা অটোরিকশা চেপে সহজেই মাত্র ৩ কিলোমিটার দূরে অবস্থিত রায়ের কাঠি জমিদার বাড়ি দেখতে যেতে পারেন আপনি। ঢাকা থেকে সড়ক এবং নৌপথে সহজেই পিরোজপুরে যাওয়া যায়। ঢাকার গাবতলী এবং সায়দাবাদ বাস টার্মিনাল থেকে বিভিন্ন পরিবহনে বাস নিয়মিত সকাল রাতে পিরোজপুরের পথে যাত্রা করে। গাবতলী থেকে সাকুরা পরিবহন, ঈগল পরিবহন এবং বাস প্রতিদিন সকাল এবং রাতে পিরোজপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়া সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে দোলা পরিবহন, হামিম পরিবহন এবং বনপুল পরিবহন সহ বেশ কিছু বাস সার্ভিসের গাড়ি ঢাকা হতে পিরোজপুরের পথে চলাচল করে। বাসের ভাড়া লাগবে জনপ্রতি ৫০০ থেকে ৯০০ টাকা পর্যন্ত। এছাড়া নদীপথেও পিরোজপুর যাওয়ার সুযোগ রয়েছে আপনার। রাজধানী ঢাকার সদরঘাট নদীবন্দর থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টায় লঞ্চ ছেড়ে যায়। সেই লঞ্চ দুটি হলো রাজদূত এবং পারাবত। রাত ৯টার স্টিমার আর্টিস্ট সদরঘাট থেকে পিরোজপুরের উদ্দেশ্যে যাত্রা করা যায়। কোথায় থাকবেন? পিরোজপুর জেলায় রাত্রি যাপনের জন্য মোটামুটি মানের বেশ কিছু আবাসিক হোটেল রয়েছে। এদের মধ্যে হোটেল রিল্যাক্স, হোটেল রজনী, হোটেল অবকাশ, হোটেল ডালাস, হোটেল সিনথিয়া, হোটেল আল মাদিনা, হোটেল শাহ নেওয়াজ ইন্দোর বন্দর উল্লেখযোগ্য। কোথায় খাবেন? পিরোজপুরে খাবারের জন্য কিছু অসাধারণ মানের হোটেল পাবেন। সেখানে আপনি আপনার স্বাভাবিক খাবারের চাহিদা পূরণ করতে পারবেন। পিরোজপুর জেলায় খাবারের নিয়ে কোনো উচ্চাশা না থাকাই ভালো, এবং পিরোজপুর আসলে অবশ্যই আপনারা সামুদ্রিক কিছু মাছ খাবেন, কারণ এই এলাকায় সামুদ্রিক মাছের খুবই একটা চাহিদা এবং পাওয়া যায়, এবং এই মাছগুলো খেতে এত টেস্টি যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। বিশেষ করে যারা উত্তরবঙ্গ, ঢাকা এবং ওসব অঞ্চল থেকে যারা আসবেন তারা অবশ্যই পিরোজপুরে আসলে সামুদ্রিক মাছ অবশ্যই খাইবেন। রায়ের কাঠি জমিদার বাড়ির এবার এক নজরে টোটাল ভিডিওটি একবার দেখে নিন। রায়ের কাঠি জমিদার বাড়ি।
টাকা প্রচুর দেয়, হ্যাঁ এখানে প্রচুর পরিমাণে টাকা দেয়। থাকে এইসব কাজ করে না, খাই টাকা পয়সা করতে হয়। আসা উচিত না, তাও পাইছি। হ্যাঁ এগুলো নষ্ট হয়ে গেছে, মানে এগুলো স্মৃতি হিসাবে রাখি দিয়েছে। আর ওই নতুন ওইগুলি মনে হয় জাস্ট ওইগুলি কারো কাজ করছে কিনা আল্লাহ জানে। ঠিক আছে, হয়ে গেছে। ছবি তো আমরা মানে যে ছবি উঠাচ্ছি না, দেখছো না? ব্যবস্থাপনা একটা জিনিস যদি না ছাড়িয়ে দিই তাহলে তো সরকার বুঝবে না। সরকার যদি এটা উন্নয়ন করেই কিছু, ঠিক না? আমার আনলিমিটেড এডিট কর। ঈদের বেলা মোটা লাগে। রিক্স আছে, ও সাপ টাপ থাকতে পারে, ঠিক না? আমার সত্যি ভয় লাগে এসব, কারণ বলা যায় না, কারণ অনেক পুরাতন না, বড় বড় সাপ থাকতে পারে।
ये মিনিমাম 200-300 বছর আগের একটা পুরাকীর্তি। কিন্তু দেখেন কি কারুকাজ, সরকার ইচ্ছা করে এটাকে একটা পর্যটন কেন্দ্র বানাতে পারে, কিন্তু বানায় না। কে কারটা দেখে নাকি? স্ট্রাকচার ওই পাশেও আছে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা এইটাই বুঝলাম যে রায়ের কাঠি জমিদার বাড়িটি প্রায় 350 বছরের পুরনো। এখানে প্রায় 40 থেকে 50টি বড় বড় অট্টালিকা ছিল এক সময়, কিন্তু এখন বর্তমান আছে মাত্র 3 থেকে 4টা। আমি এখানে এসে দেখলাম যে এখানে ওই জমিদার বাড়ির কিছু উত্তরসূরিরা বসবাস করছে। তাদের মুখের কথা শুনলাম যে বর্তমান এখানে দেখার মতো কিছুই নাই, কারণ এগুলি সব ধ্বংস হয়ে যাওয়ার পথে। সরকার যদি ইচ্ছা করে, সরকার যদি চিন্তা করে যে এত সুন্দর একটি ঐতিহাসিক জায়গাকে আবার মডিফাই করে সবার সামনে প্রদর্শন করবেন, তাহলে খুবই ভালো হয়। কারণ বাংলাদেশের অনেক দর্শনার্থী এবং পৃথিবীর অন্যান্য প্রান্ত থেকে এখানে এইটা দেখার জন্য মানুষ আসবে। তো আমি সরকারকে রিকোয়েস্ট করব এটাকে আবার নতুন করে সাজানোর জন্য, কারণ এরকম সুন্দর একটি জায়গা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে, সেটাকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।